Yes. আমরা কি শুরু করবো না আর একটু ওয়েট করবো? আমরা কি শুরু করবো না আর একটু ওয়েট করবো? জি স্যার, শুরু করে দেন। শুরু করে দিই নাকি? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টারে তিনটা থিওরি, ঠিক আছে? তিনটা থিওরির মধ্যে প্রথম যে থিওরিটা সেটা হচ্ছে অয়লার থিওরেম, ঠিক আছে? অয়লার থিওরেম তোমাকে বলতে পারে যে অয়লার উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো, অথবা শুধু বর্ণনা দিয়ে দিতে পারে, স্টেটমেন্ট একটা দিয়ে দিতে পারে। তো অয়লার থিওরেমটা বলছে যে যদি এ হচ্ছে এ এবং এম যে কোনো দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যারা পরস্পর কি সহমৌলিক, অর্থাৎ যাদের গোসাগু কত, যাদের মধ্যে কমন উৎপাদক হচ্ছে ওয়ান, ওয়ান ছাড়া তাদের মধ্যে কোনো কমন উৎপাদক নেই, তাহলে a⁴ এই যে মানটা, সেটাকে যদি আমি এম দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ ওয়ান আসবে। এটাই হচ্ছে অয়লার থিওরেম, ঠিক আছে? এখন দেখো, এটাকে অন্যভাবে বলা যায়, a⁴m - 1 is congruent to 0 mod n। অর্থাৎ আমি যদি এম দ্বারা a⁴m - 1 কে ভাগ করি তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে ট্রাই করি। মনে করো তোমার কাছে 16 আছে, এবং তোমার কাছে মনে করো 5 আছে। ওকে, তাহলে তাদের গোসাগু কত? 1। এখন 5 কে মনে করো 5 কে মনে করো এ, আর 16 কে মনে করো এম। তাহলে 5⁵ ওকে, এটাকে যদি আমি m16 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ ওয়ান থাকবে, ঠিক আছে? অর্থাৎ 516 মানে কত হবে বলো তো? 516 মানে কত হবে? 2⁴ হবে। 5 of 2⁴, দ্যাট ইজ 2⁴ 1 - হবে, দ্যাট ইজ 2 কত হবে? 4 গুণ হাফ, দ্যাট ইজ 2³ দ্যাট ইজ 8। অর্থাৎ 5 এর পাওয়ার 8 কে আমি যদি 16 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 1 থাকবে। এটাই হচ্ছে অয়লার থিওরেম। বোঝা গেছে অয়লার থিওরেমের মানে কিটা, ওই যে প্রয়োগটা কিভাবে কাজ করবে, নাকি আবার বলা লাগবে? জি আবার স্যার, বলা বুঝতে লাগবে পারছি। না বোঝা যাচ্ছে? বোঝা গেছে? ওকে, অর্থাৎ জি স্যার। বড় বড় ভাগকে মানে ভাগ করলে ভাগশেষ কত আসবে সেটা বের করাটাই হচ্ছে অয়লার উপপাদ্যের কাজ, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে যদি অয়লার উপপাদ্য বিবৃতি করো, বর্ণনা করো বলে, তাহলে আমি বিবৃতিটা লিখবো এরকম: যদি এ এবং এম সহমৌলিক হয় তবে a⁴m ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod m। অর্থাৎ a⁴m কে এম দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে? 1 আসবে। ওকে, এখন দেখো, আমরা যখন আমরা যখন আগের ক্লাসে
আর আর এস পড়েছি। আর আর এস মানে কি? আর আর এস মানে কি? রিডিউস রেসিডিউ সিস্টেম। রিডিউস রেসিডিউ সিস্টেম কাকে বলে জানা আছে? মনে করো 10-এর জন্য আর আর এস বের করো, তোমাকে বললো, তাহলে কি হবে? 10-এর জন্য আর আর এস বের করো বললে কি হবে? অর্থাৎ যে কোনো সংখ্যাকে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসতে পারে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আসবে। এখন এই 10টার মধ্যে কার সাথে 10-এর গসাগু এক দেখো তো। 1-এর সাথে 10-এর গসাগু হচ্ছে 1। তারপরে 3-এর সাথে 10-এর গসাগু কত? 3-এর সাথে 10-এর গসাগু হচ্ছে 1। তারপরে কত হবে? 7-এর সাথে 10-এর গসাগু কত? 1। 9-এর সাথে 10-এর গসাগু কত? 1। তার মানে কয়টা সংখ্যা পাচ্ছি? 4টা। তার মানে আর আর এস মডুলো 10 কতটা হবে? 4টা হবে। অর্থাৎ যে সকল সংখ্যাকে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ যেগুলো পাওয়া যাবে, যারা 10-এর সাথে সহমৌলিক, তারাই হচ্ছে আর আর এস। ওকে। সাধারণত কোন সংখ্যার সাথে, এখন দেখো 10-এর 5 বের করো। 10-এর 5 কত বলো তো? 10-এর 5 কত হবে? 10-এর 5, 10 কে 2 গুণ 5 দিতে পারি, 5 2, 5 5 সমান কত? 5 2 মানে কত? 1। 5 5 মানে কত? 5 5 মানে কত, কে বলতে পারবে? 5 5 মানে হচ্ছে প্রাইম, যেহেতু 5 - 1 হবে। কারণ 5 অফ পি সমান কত বলো তো? 5 অফ পি সমান p - 1। তাহলে কত আসবে? 4 আসবে। অর্থাৎ 10-এর 5 এর মান কত? 4। দেখো, অর্থাৎ কোন সংখ্যা যদি মৌল হয় তার আরআরএস হবে তার 5 এর মানের সমান। 10-এর জন্য 5 এর মান কত? 4 ছিল না, সেজন্য 4টা সংখ্যা পেয়েছি। এইটা তোমার জানা থাকতে হবে। তাহলে দেখো কিভাবে। মনে করি আর হচ্ছে এমন একটা সেট যার আরআরএস কিভাবে আসবে। আরআরএস হবে R1, R2, R3 ডট ডট R5 M মডুলো এম এর হ্রাসকৃত অবশেষ দল। এই লাইনটা কিভাবে লিখেছি সেটা কি বোঝা গেছে নাকি বলা লাগবে? এটা কি বোঝা গেছে না বলা লাগবে? অর্থাৎ এম এর জন্য আর যদি আবার আর, যদি হ্যাঁ, আবার যদি বলতেন, এটা বুঝতে পারছি না। এম এর জন্য যদি আমি আর আর এস বের করি, সেই সংখ্যাটা হবে এম এর 5 এর মানের সমান। আমার কথা বোঝা গেছে? এম এর জন্য যদি আমি আর আর এস বের করি, সেটা কতটা হবে? সেটা হবে যে যার জন্য বের করবা তার 5 এর মানের সমান। ওকে। আমি যদি 10-এর জন্য বের করতে চাই, তাহলে 10-এর জন্য মডুলো 10, MUDO মডুলো 10 এর জন্য মনে করো আমি আর আর এস বের করতে চাই, তাহলে সংখ্যা হবে 4টা। কেমনে? এই একটু আগে দেখাইছি। কার কার হবে? এক, এক নেওয়া যাবে, 3 নেওয়া যাবে, 7 নেওয়া যাবে, 9 নেওয়া যাবে। কারণ এরা সবাই 10-এর সাথে কি? 10-এর সাথে সহমৌলিক। তার মানে 10 মডুলোর জন্য কি আরআরএস কতটা হবে? 4টা হবে। সেটা কিভাবে বুঝবো? এখানে যার মডুলো বের করব, যার মডুলো হবে তার ফাইয়ের মানই হচ্ছে আরআরএস এর মান। যার মডুলো হবে তার ফাইয়ের মানই হচ্ছে আরআরএস এর মান। আমার কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। মনে করো তোমার কাছে যদি থাকে 8-এর মডুলো বের করতে চাও, 8-এর মডুলের জন্য আরআরএস বের করতে চাও, ধরো, তাহলে 8 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ কি কি আসতে পারে? 0 আসতে পারে, 1 আসতে পারে, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত আসতে পারে। বুঝা গেছে?
যে কোনো সংখ্যাকে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, এর বাইরে ভাগশেষ আসার আর কোনো সুযোগ নাই। তাহলে এদের মধ্যে কারা 8 এর সাথে সহমৌলিক? ওয়ান। ওয়ান এবং 8-এর গোসাগু ওয়ান। 3 এবং 8-এর গোসাগু হচ্ছে ওয়ান। 5 এবং 8-এর গোসাগু কত? ওয়ান। 7 এবং 8-এর গোসাগু কত? ওয়ান। তাহলে কয়টা সংখ্যা পাচ্ছি? চারটা। তাহলে 8-এর আরআরএস হচ্ছে এই চারটা। তো এই চারটা কিভাবে বের করছি? 5 8 দিয়ে। 5 8 মানে কত? 2³ × 1 - ½ সূত্র জানা আছে? ফাই এর সূত্র বের করা জানা আছে কিনা? 5 টু দি পাওয়ার সমান কত? p টু দি পাওয়ার আলফা 1 - 1/p, এটা কি জানা আছে না জানা নাই? জানা আছে কি এটা? ওকে। তাহলে এখন দেখো, আমরা যদি আমরা যদি কোনো সংখ্যা মডুলো এম এর আরআরএস বের করতে চাই, সেই সংখ্যাটা কতটুকু হবে? সেটা R1 R2 পর্যন্ত, R1 R2 R3 এরকম করে কতটুকু যাবে? সেটা 5 পর্যন্ত যাবে। সংখ্যাটা হবে কত? এম এর মূল্য হলে আরআরএস হবে 5 ওকে। তো আমি ধরি R = R1 R2 R3 ডট ডট R(5m) মডুলো এম এর একটি হ্রাসকৃত অবশেষ দল, যেখানে এখানকার যে কোনো একজনের সাথে এম এর কি হইতে হবে? কোপ্রাইম হইতে হবে। সেটা তো একটু আগেই বলছি, যেখানে 5 সেটের কি নির্দেশ করে? উপাদান সংখ্যা নির্দেশ করে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। প্রথম দুই লাইন কি বোঝা গেছে? প্রথম দুই লাইন কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে। এখন খেয়াল করো, কেউ যদি আরআরএস হয়, তার সাথে যে কোনো একটা সংখ্যা গুণ দিলে ওই পুরা সেটটাও আবার আরআরএস হয়ে যায়। তাহলে তুমি আরআরএস কে কে পেয়েছো? তুমি আরআরএস পেয়েছো R1 R2, কত বলতো? R(5m). এখন এটার সাথে একটা সংখ্যা গুণ দাও, এমন একটা সংখ্যা গুণ দিতে হবে যার সাথে মডুলো কত? কোপ্রাইম। আমার কথা বোঝা গেছে? মনে করো আমি এখানে 10-এর জন্য আরআরএস বের করতেছি, 10-এর জন্য আরআরএস কে কে বলতো? 1 3 7 9। এখন 10-এর সাথে কোপ্রাইম একটা সংখ্যা বলো। 10-এর সাথে কোপ্রাইম একটা সংখ্যা মনে করো 13। 13 আর 10 মনে করো হচ্ছে 10। তাহলে তাদের গোসাগু কত হবে? 13 আর 10-এর গোসাগু কত? 1। এখন একে মনে করো 13। এখন এই 13 দিয়ে এটাকে গুণ দাও, তাইলে 1 কে গুণ দিলে 13। এরপরে কত আসবে? 39। এরপরে কত আসবে? 7 13 91। তারপরে 13 9 117। এই যে এটা কি পেয়েছি? A R1, A R2, A R3, AR(5)10, এদেরকে গুণ দিয়ে পেয়েছি। ঠিক আছে? এরা সবাই, এই যে এরা সবাই কিন্তু 10-এর সাথে কোপ্রাইম। দেখো এরা সবাই 10-এর সাথে কোপ্রাইম কিনা। 13-এর সাথে 10-এর গোসাগু কত? 1। 39-এর সাথে 13-এর গোসাগু 1। 91-এর সাথে 13-এর গোসাগু 1। 117-এর সাথে 13-এর গোসাগু কত? 1। তার মানে কি, যারা 10-এর আরআরএস হবে তার সাথে কোপ্রাইম যুক্ত একটা সংখ্যা গুণ দিলে নতুন যে ফলাফল পাওয়া যাবে তারাও আরআরএস হবে। আমার কথা বোঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, আমার কাছে আরআরএস ছিল কত? R1 R2 R3 R(5m). এখন এটার সাথে আমি গুণ দিলাম, তাহলে কত? AR1 AR2 AR3 ডট ডট AR(5m). গুণ দিলেও যে নতুন সংখ্যাগুলো পাবো তারা সবাই কি হবে? তারা সবাই হ্রাসকৃত অবশেষ দল, অর্থাৎ RRS হবে। বুঝা গেছে? ওকে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন খেয়াল করো, এই যে নতুন যে সেটটা পাইছো, তাকে যদি 10 দিয়ে ভাগ করো, তাইলে ধরো 13-কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসতেছে? 13-কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3। 39-কে 10 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত আসে? 9। তারপরে 91-কে 10 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত আসবে? 1।
117কে 10 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কত আসবে? 7 মোট 10। অর্থাৎ নতুন যে আরআরএস এর দল পাইছো তাকে যদি 10 দিয়ে গুণ ভাগ করো, তাইলে যে ভাগশেষ গুলো পাবে সেটা আগেরটার সমান। কত কত পাইছো? তুমি পাইছো 3917। দেখো, 3917। অর্থাৎ নতুন আরআরএস এর উপাদানগুলোকে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ আগের আরএসএস এর সমান হবে। আমার কথা বুঝছো? সেই কথাটা এখানে বলছে, দেখো। এই যে নতুন আরআরএস এর সদস্য, এদের প্রত্যেক পূর্ণ সংখ্যা R1 R2 R3 R5 M পূর্ণ সংখ্যার সাথে মডুলো M হবে। অর্থাৎ এদের যে কোনো একটা মানের মডুলো এদের যে কোনো একজনের সাথে সমান হবে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? ধরো আমি A R1 কে M দ্বারা ভাগ করলাম, তাহলে A R1 কে আমি M দ্বারা ভাগ করলে ভাগশেষ মনে করো R1 প্রাইম পেলাম। তাহলে A R1 ইজ টু R1 প্রাইম ও M। A R2 কে আমি M দ্বারা ভাগ করতেছি, আমার ভাগশেষ আসতেছে R2 প্রাইম। তাহলে আমি এইভাবে লিখবো, আমার টোটাল A R M A R 5M আছে। A R 5M কে ভাগ করলাম, ভাগশেষ কত? প্রায় 5। তাইলে এই যে ভাগশেষ গুলা আগের ভাগশেষ গুলার সাথে ম্যাচ করবে, এই যে আগের যে RRM এর যে RRS এর যে ভাগশেষ আছে তাদের সাথে ম্যাচ করবে, সেই কথাই বলছে। অর্থাৎ যে কোনো ক্রমে পূর্ণ বিন্যাস অত এর সমান হবে। এত এর যদি সমান হয় তাহলে কি হবে? নতুন গুলার গুণফল ভাগশেষের গুণফলের সমান, আর এই ভাগশেষ গুলা আর ওয়ান প্রাইম আর ওয়ান এর সমান হবে, আর টু প্রাইম এর সমান হবে, আর থ্রি এর সমান হবে। তাহলে এখানে সবাই যদি কাটা যায় তাহলে কি কি থাকবে দেখো। এখানে কাটা গেলে দেখো আমার থাকতেছে এ এ কয়টা? এখানে একটা দুইটা, কত সংখ্যক আছে? 5 সংখ্যক। তাহলে এ থাকবে 5 সংখ্যক, A⁵ ইন্টু R1 R2 ডট ডট R of 5M is congruent to R1 R2 ডট ডট R of 5M মোড অফ M থাকবে। আর ওয়ান কাটা যাবে, তার মানে এখানে থাকবে কত? 1, আর এখানে থাকবে A⁵ এই কথা এখানে লেখা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি নাকি আমাকে আবার বলা লাগবে? আমি কি আবার বলবো প্রথম থেকে? জি স্যার, বুঝতে পারছি। আবার কি বলা লাগবে নাকি বোঝা গেছে? আবার কি বলা লাগবে নাকি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন দেখো পরেরটা। তাহলে এখন আমরা একটু আগে কি প্রমাণ করলাম? আমরা একটু আগে প্রমাণ করলাম যে আমরা একটু আগে প্রমাণ করলাম এ টু ডি পাওয়ার আমরা প্রমাণ করলাম A⁵ is congruent to 1 mod M। এটা আমরা একটু আগে প্রমাণ করছি, ঠিক আছে? এখন আমাকে প্রশ্নে দিবে এইভাবে, প্রশ্নে দিবে যেমন ধরো এটা, দেখো আমাকে বলছে যে শো দ্যাট 5⁵ আমাকে বলছে 5⁵ কত ছিল? 5⁵ ফাইভ টু দি পাওয়ার 38 কে আমি যদি 11 দিয়ে ভাগ করি, মোট কত? 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 আসবে, এটা আমাকে প্রমাণ করতে বলছে। এখন খেয়াল করো, সাধারণত তুমি ভাগ করে এত বড় সংখ্যার ভাগশেষ আনতে পারবে না, ঠিক আছে? তাহলে তুমি এখানে ওয়েলারের থিওরি অ্যাপ্লাই করবা। তাহলে আমি কি করলাম, আমি লিখবো যে আমি লিখবো এইভাবে, আমরা আমরা জানি আমরা জানি A⁵ is congruent to 1 mod M। এটা আমরা জানি। ধরি A সমান 5 আর M সমান হচ্ছে 11। তাহলে ওয়েলারের সূত্র অ্যাপ্লাই করার জন্য কি লাগবে? এ এবং এম এর গোসাগু কত হইতে হবে? 1। এখন দেখো 5 এবং 11 এর গোসাগু কত বলো তো? 5 এবং
11 বসাবো কত? 1। তাহলে আমরা 5 এবং 11-এর জন্য অয়লারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে অয়লারের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কত হবে? 5 to the power 5 of 11 is congruent to 1 mod 11। লেখা যাবে কিনা? এটা কি লেখা যাবে? স্যার। যাবে নাকি যাবে না? এখন খেয়াল করো, 5 of 11 মানে কত বলো তো? 11 প্রাইম নাম্বার কিনা? 11 কি প্রাইম? আমরা 5 of p সমান কত? p স্যার। মাইনাস 1। এটা কি জানা আছে আমাদের? এটা কি জানা আছে আমাদের? তাহলে 5 of 11 সমান কত হবে? 11 - 1, দ্যাট ইজ কত? দ্যাট ইজ হচ্ছে 10। তাহলে 5 of 11 এর বদলে আমি কত লিখতে পারি? 10 লিখতে পারি। তাহলে 5 এর পাওয়ার 10, এটা বিশাল বড় সংখ্যা। এটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে? 1। আমার কতই যেতে হবে? 5 এর পাওয়ার কতই যেতে হবে বলো তো? 5 এর পাওয়ার 38-এ যেতে হবে। 5 এর পাওয়ার কতই যেতে হবে? 38-এ। এখন খেয়াল করো, 5 এর পাওয়ার আমার কাছে 10 আছে। এটাকে আমি যদি 11 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত হচ্ছে? আমার ভাগশেষ হচ্ছে 1। তাহলে আমি 5 এর পাওয়ার করলাম 3। 5 এর পাওয়ার 5 এর পাওয়ার 10 এর পাওয়ার করলাম 3। তাইলে এখানে উভয় দিকে পাওয়ার 3 বাড়াই দিলাম। তাহলে কত আসবে? 5 এর পাওয়ার 30। পাওয়ারের পাওয়ার থাকলে গুণ আকারে বসে। 5 এর পাওয়ার 30 কে আমি 11 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রেও ভাগশেষ কত আসবে? 1 আসবে। আমার কত দরকার? আমার কত দরকার? আমার দরকার 38। আমি কতই আসছি? আমি কতই আসছি? 30-এ আসছি। ওকে, এটা সমীকরণ 1 দিয়ে রাখো। এখন 5 এর স্কোয়ার সমান কত বলো তো? 5 এর স্কোয়ার সমান কত? 5 এর স্কোয়ার সমান কত? 25। 25-কে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে বলো তো? 3 আসবে না? 25-কে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 আসবে কিনা সেটা বোঝা গেছে কিনা দেখো। বুঝছি। 25-কে জি 11 স্যার। দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে? 3। ওকে, এখন দেখো, আমি 5 এর পাওয়ার স্কোয়ারের স্কোয়ার দিলাম। তাহলে কত হবে? এখানে স্কোয়ার যদি হয় উভয় দিকে বর্গ করছি, 3-এর বদলে এখানে কত হবে? 9। মোট 11। তাহলে 5 এর পাওয়ার কত? 4 আসলো। 5 এর পাওয়ার 4 মোট 9 11 আসলো। আমার দরকার কত? 38-এ যেতে হবে। আমি এখানে 30 আছে আর এখানে 5 এর পাওয়ার 4, 34। আরো 4 দরকার, তাহলে আরো 4 দাও। আরো 4 দিলে কত হবে? 5 এর পাওয়ার 4 ইন্টু 5 এর পাওয়ার 4। এখানে কয়টা গুণ আছে? দুইটা গুণ। তাহলে এইদিকে কত হবে? 9 দুইটা গুণ হবে, 9 গুণ 9 মোট 11। তাহলে 5 এর পাওয়ার 8 ইজ কনগ্রুয়েন্ট টু 11 কে 9 9 কত? 81। 81-কে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 81-কে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 7। ওই 7 11 77। 77-এর সাথে 4 যোগ করো তাহলে 81 হবে না? তাহলে এখানে ভাগশেষের কথা আসবে, ভাগফলের দরকার নাই। তাহলে 5 এর পাওয়ার 8 মানে হচ্ছে 9 9 81। 81 ডান দিকে 81 দেখো। 81-কে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে? ভাগশেষ আসবে 4। কারণ কি? 81-কে তুমি 11 দ্বারা ভাগ করো, 7 11 কত? 77। 4 থাকে না? আমার দরকার মোট ফাংশনে, আমার দরকার কি? আমার দরকার হচ্ছে ভাগশেষ। তাহলে কত আসতেছে? এখানে 4 আসতেছে। এটা দাও সমীকরণ 2। এখন সমীকরণ 1 আর 2 গুণ দাও তো। সমীকরণ 1-এ কত ছিল? 5 এর পাওয়ার কত ছিল? 30। সমীকরণ 2-এ 5 এর পাওয়ার কত? সমীকরণ 2-এ 5 এর পাওয়ার কত? 8। ইজ কনগ্রুয়েন্ট টু 30-এর জন্য ভাগশেষ কত? 30-এর জন্য ভাগশেষ কত? 1 1। 8-এর জন্য ভাগশেষ কত?
5 এর পাওয়ার 8-এর জন্য ভাগশেষ কত? 4। তাহলে এখানে আমি দিব 4, মোট 11। তাহলে কত আসবে? 5 এর পাওয়ার 38 ইজ কনগ্রুয়েন্ট টু 4 মোট 11। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। আমি কি আবার প্রথম থেকে শুরু করব এটা, নাকি বোঝা গেছে? জি স্যার, আবার যদি বুঝিয়ে দিতেন ভালো হইতো স্যার। ওকে, ওকে, তাহলে দেখো প্রথম থেকে শুরু করি। আমাকে বলছে যে 5 এর পাওয়ার 38, এটা বিশাল বড় সংখ্যা, 5 38টা গুণ দিলে বিশাল বড় সংখ্যা আসবে। এটাকে যদি আমি 11 দ্বারা ভাগ করি, মোট 11, তাহলে ভাগশেষ 4 আসবে। এটা প্রমাণ করতে বলছে, প্রুভ দ্যাট। আমাকে এটা প্রমাণ করতে বলছে 5 এর পাওয়ার 38কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 11 আসবে। তো আমরা ওইলার উপপাদ্য অ্যাপ্লাই করব। আমরা জানি যে, আমরা জানি আমরা জানি যদি এ এবং এম গসাগু এক হয়, তাহলে a⁵ ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড এম। এটা আমরা জানি, একটু আগে আমরা ওয়েলারের উপপাদ্য থেকে এটা প্রমাণ করছি। তাহলে ধরি এ সমান 5, এম সমান 11। তাইলে এ আর এম এর গোসাগু মানে কি? 5 এবং 11 এর গোসাগু কত হবে? 1 হবে। তাহলে 5 এবং 11 ওইলারের সূত্র মেনে চলে। তাহলে আমরা কি দিব? 5 এর পাওয়ার 5 এম না? তাহলে আমরা এর পাওয়ার 5 এম এটা দিব 5 এর পাওয়ার 5 11 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড 11। এটা বোঝা গেছে কিনা দেখো। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার, এটা বুঝতে পারছি। ওকে। এখন আমরা জানি যে 5 ফাংশনে যদি কেউ প্রাইম নাম্বার থাকে তার মান হয় p-1, 5 অফ p সমান p-1। তাহলে 5 অফ 11 হচ্ছে প্রাইম। তাহলে 11 মান কত হবে? 5 অফ 11 সমান কত হবে? 11 - 1 সমান কত? 10। তাহলে 5 এর পাওয়ার 10, এটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত আসবে? 1 আসবে। এটা দিলাম সমীকরণ 1। এখন আমাকে যেতে হবে কততে? আমাকে যেতে হবে 38-এ। তো আমি 38-এ সরাসরি না গিয়ে আমি এটাকে কিউব করে দিলাম, 5 এর পাওয়ার 10কে আমি কিউব করলাম। তাহলে 1 এর এখানে কিউব হবে, উভয় দিকে কিউব করছি। তাহলে মোট কত? 11। এটা ঠিক আছে। তাইলে পাওয়ারের পাওয়ার থাকলে গুণ আকারে বসে, গুণ আকারে বসলে কি হবে? 5 আর 10 আর 3 গুণ দিলে কত? 30। তাহলে 5 এর পাওয়ার 30কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে 1 এর কিউব ভাগশেষ আসবে। এখানে যে বলবে সে হচ্ছে ভাগশেষ। তাহলে 1 এর কিউব মানে কত? 1। তাহলে আমি বুঝলাম যে 5 এর পাওয়ার 30কে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 আসবে। এতটুকু ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এতটুকু জি ক্লিয়ার স্যার, নাকি এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছি। ও, এখন দেখো আমার কতই যেতে হবে। আমার যেতে হবে আমার যেতে হবে 38-এ। আমি 5 এর 30-এ গেছি, আরো কত দরকার? আরো 8 দরকার। কারণ আমি a⁴m × a⁴n সমান কত? a⁴m+n। এটা আমাদের সূচকের সূত্র অনুসারে জানা আছে। তাহলে 5 এর পাওয়ার 30 আছে, আরো কত দরকার? 5 এর পাওয়ার আরো কত দরকার? 8 দরকার। তাহলে আমি কি করলাম? 5 এর স্কোয়ার দিই। স্কোয়ার মানে কত? 25। এখন খেয়াল করো, 25কে যদি 11 দিয়ে ভাগ দেব, তাহলে ভাগশেষ কত আসবে? ভাগশেষ 3 আসবে। তাহলে 25 is congruent to 25 is congruent to 3 মোট 11 লেখা যায় নাকি যায় না? যায়। স্যার। এত বোঝা গেছে? এখন এটাকে বর্গ করো, তাইলে 2 এর বর্গ কনগ্রুয়েন্ট টু, উভয় দিকে বর্গ করছো, এখানে 5 এর বর্গ করছো, এখানে 3-এর কি করবা? বর্গ করবা। মোট 11। তাহলে এই পাশে কত? 5 এর পাওয়ার 4 ইজ কনগ্রুয়েন্ট টু 9 মোট 11 লেখা যাবে নাকি যাবে না? এখন দেখো, এখানে যে আছে সে 11 থেকে ছোট, 9 11 থেকে ছোট, তার মানে 9 এখনো ভাগশেষ আকারে আছে। এখন আমার তো এখানে 4 আছে, আমার আরো বেশি দরকার। আমার যেতে হবে 8-এ। তাহলে এটাকে তুমি বর্গ করো। তাহলে
5 এর পাওয়ার 4 রে বর্গ করো। তাহলে এইদিকে কত হবে? 9 এর বর্গ মোট 11। তাহলে 5 এর পাওয়ার কত? 8। এখানে কত? এখানে 81 মোট 11। সব সময় মনে থাকে যেন, দেখো, এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মোড এম। কনগ্রুয়েন্সে এখানে যে থাকবে সে হবে সব সময় কি? ভাগশেষ, রিমাইন্ডার। এখন দেখো এখানে কি আছে? 81 আছে। 81 থাকা যাবে না, কারণ 11 থেকে ছোট হইতে হবে। 11 থেকে বড় সংখ্যা হইলেই 11 দিয়ে ভাগ করে 11 থেকে ছোট সংখ্যা করতে হবে। দেখো, ওই উপরের লাইনে 2 নম্বরের উপর লাইনে কত আছে? 9 আছে। 9 কে রেখে দিব, কারণ 11 থেকে ছোট। 11 থেকে ছোট সংখ্যা মানে মুডের পরে এখানে যে থাকবে তার থেকে ছোট সংখ্যা এই জায়গাটায় থাকতে পারবে। কিন্তু বেশি যদি হয় তাহলে ভাগ করে ছোট করে দিব। আমার এখন কত আছে? 81। এটা 11 থেকে বড়, তাহলে এটাকে আমরা 11 দিয়ে ভাগ করব। এখন বলো, 81 কে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? 4 আসবে। আসবে নাকি আসবে না? আসবে। জি স্যার। তাহলে এটা দাও সমীকরণ 3। এটাকে দাও সমীকরণ 3। সমীকরণ 3-এ 5-এর পাওয়ার 8 আছে, সমীকরণ 2-এ 5-এর পাওয়ার 30 আছে। তাহলে দুইটা গুণ করো। তাহলে 5-এর পাওয়ার 30 গুণ 5-এর পাওয়ার 8 ইজ কনগ্রুয়েন্ট টু, যখন 30 ছিল তখন ভাগশেষ কত? তখন ভাগশেষ হচ্ছে 1। যখন 8 হয়েছে তখন ভাগশেষ কত? 4। এইদিকে যেভাবে গুণ দিছে এখান থেকে ভাগশেষ গুলো গুণ দাও। 1 গুণ 4 মোট 11। তাহলে সূচকের সময় পাওয়ার যোগ হয়, 30 আর 8 যোগ করলে কত হবে? 38। ইজ কনগ্রুয়েন্ট টু 1 আর 4 গুণ দিলে কত? 4 মোট 11। তাহলে 5-এর পাওয়ার 38-কে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 আসবে। এতটুক ক্লিয়ার কিনা বলো? জি স্যার, ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। ঠিক ওই জিনিসটা এখানে লিখে দিছি, কি কি করা লাগবে। 30 নিছি, 8 নিছি, এরপর কাজ করছি। এখন এই অঙ্কটা এই ধরনের আরেকটা অঙ্ক থাকতে পারে, যেটাকে দেখো অনুসমতা ব্যবহার করে। তোমাকে বলছে যে অনুসমতা ব্যবহার করে 6 এর পাওয়ার 48, 6 টু দি পাওয়ার 48 কে 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে? ওকে, 6 টু দি পাওয়ার 48। তাহলে দেখো, আমরা আগের মতো, দেখো তোমার কাছে 6 টু দি পাওয়ার 48, এটাকে আমি কত দিয়ে ভাগ করব? 13 দিয়ে ভাগ করব। এখানে ভাগশেষ কত আসবে সেটা বের করতে বলছি। তাহলে আমি ওয়েলারের সূত্র মতে কি জানি? এ এম ইজ কোপ্রাইম হয়, তাহলে আমরা কি বলতে পারি? a টু দি পাওয়ার 5 অফ m ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড m। অতএব ধরি এ সমান 6, এম সমান 13। তাহলে এ কমা এম মানে কি? 6, 13। তারা কি সহমৌলিক না? তাদের গোসাগু কত হবে? 1 হবে। তাহলে আমরা কত বলতে পারি? আমাদের ছিল a টু দি পাওয়ার 5m, তাহলে 6 টু দি পাওয়ার 5 অফ 13 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোট 13। লেখা যাবে নাকি যাবে না? এতটুক ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো, 5 অফ 13 সমান কত বলো? 12। 12। 5 অফ 13 সমান হচ্ছে 12। তাহলে 6 টু দি পাওয়ার, কি ব্যাপার আসতেছে না কেন? তাহলে 6 টু দি পাওয়ার 12, তাহলে আমরা দিব 6 টু দি পাওয়ার 12 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোট 13। লেখা যাবে?
আমার 6 এর পাওয়ার কতই যেতে হবে বলতো? 48-এ যেতে হবে। তাহলে 6 এর পাওয়ার 48-এ যেতে হলে পাওয়ার কত করতে হবে? 4 করতে হবে। তাহলে 1 এর পাওয়ার 4, মোট 13 লেখা যায়। তাহলে 6 এর পাওয়ার 48 ইজ কনগ্রুয়েন্ট টু 1 এর পাওয়ার 4, মানে কত? 1, মোট 13। তার মানে 6 এর পাওয়ার 48-কে 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 আসবে। এটাই বলছি। বোঝা গেছে কিনা দেখ, বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে। এখন এই ধরনের আরো বড় বড় সংখ্যা থাকবে। এই যে দেখো এখানে কি দেয়া আছে, যদি এ এবং 561 এর গসাগু 1 হয়, তাহলে a টু দি পাওয়ার 560 ইজ কনগ্রুয়েন্ট টু 1, মোট 561। তাহলে প্রথমে কি করতে হবে? 561-কে প্রাইম ফ্যাক্টরে ভাগ করতে হবে। তাহলে প্রাইম ফ্যাক্টরে নেওয়ার নিয়ম কি খেয়াল করো। কত দিয়ে যাবে? বিজুর 5 আর 6 যোগ করলে কত? 11। 11 আর 1 যোগ করলে 12। 12 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আসবে 3। 561-কে আমি 3 দ্বারা ভাগ করলাম। 3 একে 3, 2 6, 2 বার 8 বার 24। এখানে থাকলো 2 আর 1 7, তাহলে 187। 187-কে 11 দ্বারা ভাগ করা যায়। তাহলে 11 দ্বারা ভাগ করলে 11 একে 11, 7 আরো 17 থাকবে, তাইলে 3, 11 এবং 17। এখন যেহেতু এ এবং 561 এর গসাগু কত? 1। তার মানে কি বলছে বলতো? তার মানে এ এবং 561-র মধ্যে 1 ছাড়া আর কোনো কমন উৎপাদক নাই। 561-তে কে কে আছে? 3 আছে, 11 আছে, 17 আছে। অর্থাৎ এর সাথে 3-এর গসাগু 1 হবে, এর সাথে 11-র গসাগু 1 হবে, এর সাথে 17 এর গসাগু কত হবে? 1 হবে। তাহলে আমরা এইভাবে আগাইতে পারি। a টু দি পাওয়ার কত? a টু দি পাওয়ার 5 ইজ কনগ্রুয়েন্ট টু 1, মোট m আমাদের সূত্র। আমি এম এর মান মনে করো 3 ধরি। তাহলে a টু দি পাওয়ার 5 ইজ কনগ্রুয়েন্ট টু 1, মোট 3 আসবে। 3 যেহেতু প্রাইম নাম্বার, তাহলে আমরা কি দিব? a² ইজ কনগ্রুয়েন্ট টু 1, মোট 3। 11 যেহেতু, ওকে। তাহলে দেখো আমরা 11-কে ঠিক ওইভাবে লিখতে পারি, 17-কে লিখতে পারি। এখন এদের সবাইকে গুণ করো। ঠিক আছে, সবগুলার পাওয়ার 560 পর্যন্ত নাও, কারণ এখানে কত আছে? স্কোয়ার আছে। 560 নেওয়ার জন্য কত লাগবে? 28। 28 280 বার বাড়াইতে হবে। 10 আছে, 560 নেওয়ার জন্য কতবার বাড়াইতে হবে? 56 বার বাড়াইতে হবে। ওকে। 16 আছে, এটাকেও 560 পর্যন্ত বাড়াইলাম। ঠিক আছে। তাহলে এই দিকে বাম দিকে 3টা গুণ দিলে সব সময় কি আসতেছে? ভাগশেষ কত আসতেছে? 1 আসতেছে। তাহলে a টু দি পাওয়ার 560 ইজ কনগ্রুয়েন্ট টু 1, মোট 3 গুণ 11 গুণ 17। তাহলে a টু দি পাওয়ার 560 ইজ কনগ্রুয়েন্ট টু 1, মোট 561 আসবে। ওকে। এখন এই প্রমাণটা দেখো, এটা আজকে আমাদের লাস্ট প্রমাণ, খুব ইম্পর্টেন্ট। ফার্মার উপপাদ্য, এই 3টা থেকে একটা বা দুইটা আসতে পারে তোমাদের পরীক্ষার জন্য। ফার্মার উপপাদ্যটা দেখো কি বলছে। যদি এ এপি একটি মৌলিক সংখ্যা হয়, এ এবং পি যদি সহমৌলিক হয়, তাহলে a টু দি পাওয়ার p - 1 ইজ কনগ্রুয়েন্ট টু 1, মোট পি। অর্থাৎ এ এবং পি যদি সহমৌলিক হয়, তাহলে এ এর পাওয়ার t - 1, এটাকে আমি যদি পি দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত আসবে? 1 আসবে। ওকে। এটা আমাকে প্রমাণ করতে বলছে। এখন এর আগে দেখো একটা জিনিস আমরা এর আগে আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই, এটা জানা আছে কিনা। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত? a² প্লাস b² প্লাস 2ab। তাহলে a প্লাস বি
হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে কত গুণ আছে? 2 গুণ আছে। তাহলে এটাকে আমরা দিতে পারি মাল্টিপুল অফ 2। এটা ক্লিয়ার কিনা, এই লাইনটা বোঝা গেছে কিনা দেখো। এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে। এখন দেখো, এ প্লাস বি আমি দিলাম হোল কিউব। সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, জানা আছে? তাহলে এ প্লাস বি হোল কিউব সমান কত? এ কিউব প্লাস বি কিউব প্লাস মাল্টিপুল অফ 3, লেখা যাবে নাকি যাবে না? কত গুণ আছে? 3 গুণ আছে, 3 গুণ আছে, সেজন্য মাল্টিপুল অফ 3 লিখলাম। এইটা ক্লিয়ার কিনা দেখো। এটা কি ক্লিয়ার? যেহেতু 3 গুণ আছে সেজন্য আমি লিখলাম মাল্টিপল অফ 3, 2 গুণ আছে সেজন্য লিখলাম মাল্টিপল অফ 2। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। এখন মনে জি করো স্যার। তোমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে। সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাল্টিপুল অফ 2 লেখা যায় কিনা দেখো তো। কারণ এই সবগুলায় কত গুণ আছে? 2 গুণ আছে, সেজন্য মাল্টিপল অফ 2 লিখতে পারি কিনা। বুঝছি না বুঝি নাই? এতটুকু ক্লিয়ার? তার জি মানে স্যার, খেয়াল ক্লিয়ার। করো, ভিতরে যতটাই রাশি থাকুক পাওয়ার যত হবে, প্রত্যেকে পৃথক পৃথক পাওয়ার বসবে প্লাস মাল্টিপুল অফ পাওয়ার। দেখো এখানে পাওয়ার কত ছিল? পাওয়ার 3 ছিল, তখন ভিতরে দুইটা রাশি দুইবার কিউব দিব, মাল্টিপুল অফ 3 দিলাম। ভিতরে দুইটা রাশি স্কোয়ার আছে, দুইবার স্কোয়ার দিব, মাল্টিপুল অফ 2 দিব। এখানে ভিতরে তিনটা রাশি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেওয়ার পরে মাল্টিপুল অফ কত দিব? 2 দিব। এখন মনে করো তাহলে সিমিলারলি আমি যদি এ প্লাস বি প্লাস সি হোল কিউব লিখি তাহলে কি হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস মাল্টিপুল অফ কত লেখা যাবে? 3 লেখা যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি পাওয়ার মনে করো 5। তাহলে কি লিখবো? এটা সূত্র আমরা বিস্তৃতি দিয়ে দ্বিপদী বিস্তৃতি দিয়ে বের করব, কিন্তু এটা বের না করে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 প্লাস ডি টু দি পাওয়ার 5 প্লাস মাল্টিপুল অফ 5। এই নিয়ম অনুসারে, এই নিয়ম অনুসারে পাওয়ার যা থাকবে প্রত্যেকের পাওয়ার হিসেবে বসবে, তারপরে মাল্টিপল হয়ে বসবে। পাওয়ার যা থাকবে প্রত্যেকের পাওয়ার হিসেবে বসবে, মাল্টিপল হিসেবে বসবে। পাওয়ার 5 আছে, প্রত্যেকের পাওয়ার 5 হিসেবে বসছে, মাল্টিপল হয়ে বসছে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? তাহলে এখন জি স্যার, দেখো, ক্লিয়ার। আমি আমি দিলাম যে আমি লিখলাম x1 x2 x3 ডট ডট xs, অর্থাৎ এক্স এ সংখ্যক উপাদান এর পাওয়ার পি দিলাম। তাহলে কি হবে? x1 এর পাওয়ার পি, x2 এর পাওয়ার পি, x3 এর পাওয়ার পি, এক্স এর পাওয়ার পি প্লাস মাল্টিপল অফ পি লেখা যাবে নাকি যাবে না? এটা লেখা যাবে কি যাবে না দেখো। যাবে? জি স্যার, যাবে। তাহলে এখন আমি সবার নাম দিলাম, সবার মান দিলাম 1, এটার মান 1, এটার মান 1, এটার মান 1, সবার মান 1 দিই। তাহলে সবার মান 1 দিলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 টু দি পাওয়ার পি প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাল্টিপল অফ পি লেখা যাবে নাকি যাবে না? সবার পাওয়ার আমি কি দিলাম? 1 দিলাম। এখন আমার এক্স কতটা আছে বলো তো? আমার এক্স কতটা আছে? আমার এক্স আছে এ সংখ্যক, এখানে যে থাকবে। দেখো, এটা নিলে এতটুক নিলে এতটুক নিলে তিনটা x3,
প্রথম দুইটা নিলে এক্স টু তে শেষ, তখন বুঝবো দুইটা আছে। শেষ কোথায়? এ তে, তাইলে এ সংখ্যক আছে, তাইলে আমি ওয়ান কতটা গুণ হবে এ সংখ্যক, এ সংখ্যক ওয়ান গুণ করলে কত হবে? এ হবে। আর সামনে উপরে পাওয়ার কি ছিল? পি ছিল। তাইলে আমরা দিব এ টু দি পাওয়ার পি সমান, এটা কত? ওয়ান কতটা? ওয়ান হচ্ছে এ সংখ্যক, এ প্লাস মাল্টিপল অফ পি। লেখা যাবে নাকি যাবে না? এখন এ টু দি পাওয়ার পি মাইনাস এ সমান মাল্টিপল অফ পি। লেখা যাবে? যাবে নাকি যাবে না? একে ওই পাশে নিলাম বাকি, এখান থেকে এ কমন না। এ কমন নিলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাল্টিপল অফ পি। তার মানে এই সংখ্যাটা পি এর গুণিতক। পি এর গুণিতক মানে কি? পি দ্বারা ভাগ করা যাবে, কিন্তু এ এবং পি এর গসাগু এক। তাইলে পি দ্বারা একে ভাগ করা যাবে না, কারণ তাদের গসাগু এক। কিন্তু তাদের গুণফলকে ভাগ করা যাচ্ছে, তার মানে পি দ্বারা এটাকে ভাগ করা যাবে। তাহলে পি দ্বারা যদি এটাকে ভাগ করা যায়, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। মোট কত আসবে? পি আসবে, ভাগ করলে ভাগশেষ জিরো আসবে। তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান মোট পি। এটাই প্রমাণ করতে বলছে। ক্লিয়ার কিনা দেখো, এতটুকু কি ক্লিয়ার? জি স্যার, পারবো। ওকে। আজকে এই দুইটা থিওরি এবং তার অ্যাপ্লিকেশন থাকলো, আমরা আগামী ক্লাসে এটা শেষ করে ফেলবো, ঠিক আছে? তো আমরা শুক্রবারে ক্লাস করব। শুক্রবার ক্লাসটা আমি একটু আগায় নিব, 9টার দিকে নিলে হবে কিনা সেটা বলো। স্যার, ক্লাসটা 9টা থেকে শুরু হলে ভালো হয় স্যার, কারণ এই টাইমে অনেকেই ক্লাস করেন না। 9টায় তো টিউশনি থাকে, দেখাই তো 10টায় নিছি। স্যার 10টার 9টায় পরে আচ্ছা। হলে ক্লাস বোরিং লাগে স্যার। হ্যাঁ, মানে 10টার পরে স্যার একটু বোরিং লাগে, মানে ফুল অ্যাটেনশন দেওয়া যায় না। 10টার ভিতরে হলে ভালো হয় স্যার। কারণ তোমরা বলো 10টায় আগে নিলে, 9টায় যদি হয় তাহলে 9টায় নিয়ে ফেলবো। কিন্তু মানে তোমাদের বাকি যারা আছে তারা মানে ধরো টিউশনি করে বা কি করে, সেই কারণে আমি তো লেট করে নিচ্ছি, না এলে তো আরো আগে নিতাম, 8টায় নিয়ে নিতাম। আমি যত আর্লি নিয়ে